হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত 3টে বাজে। একটু আগেই ঝড় হয়ে গেছে, বৃষ্টি পড়েছে কিনা জানি না। খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল। অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না। আজ কেন আসছে সেই ঘটনাটাই আপনাদের বলছি। আমার ছোট থেকেই রাত 12টার আগেই ঘুমিয়ে পড়া অভ্যেস। মাঝে মাঝে 2-1টা দিন ছাড়া সে নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে। অথচ দিন 3 হলো কিছুতেই আমার ঘুম আসছে না। প্রথম দিন হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম, তাতেও কোনো কাজ দেয়নি। আজ ওষুধের মাত্রাটা একটু বেশিই হয়েছে। আশা করেছিলাম তাতে কাজ দেবে, তবুও এই রাত 3টে পর্যন্ত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। বিছানা ছেড়ে উঠে পড়লাম। আমার শরীর খারাপ নেই একেবারেই। এ কদিনে সেরকম পরিশ্রমও করিনি, শুধু রাত এলেই এই সমস্যা, ঘুম আসছে না। আশ্চর্যের ব্যাপার হলো তাতে আমার সেরকম অসুবিধেও হচ্ছে না। রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা, তার বিন্দুমাত্র লক্ষণ নেই। এই কদিনে কিরকম যেন পরিবর্তন হয়েছে আমার। একা থাকার জন্য কিনা জানি না, চারপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে। অবশ্য আগে যে আমি একা থাকিনি তা নয়। আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতনে চলে যাওয়ার সময় আমি একাই ছিলাম, তখন দিব্যি কেটেছে। দিনে অফিস, রাতে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। দিনগুলো যে কোথা দিয়ে কেটে যেত বোঝাই যেত না। এবার কিন্তু তেমন হচ্ছে না। দিন কতক হলো আমার চিকেন পক্স হয়েছে। এখনো পুরোদমে শুরু হয়নি, তবে বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা 30 ফোঁড়া ইতিমধ্যেই গজিয়েছে। সুপর্ণার এর আগে পক্স হয়নি, তাই রোগটা আমার শরীরে ঢুকেছে বুঝেই তাকে একরকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রথমটায় গাঁইগুই করলেও পরে গায়ে ফোড়া বেরোনোর ভয় কিনা জানি না সে যেতে রাজি হয়েছে। তারপর থেকে আমি একা, আর তার সঙ্গে এই অনিদ্রা। এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চিরকাল আমি একটু ঘুম কাতুরে। 3 দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের। ঘুম যখন হবে না তখন ঘরের আলোটা জ্বালানো যাক। আমাদের ছোটখাটো আসবাবপত্র সেরকম কিছুই নেই। 2টো মানুষের দিন চলে যাওয়ার মতো যতটা দরকার তার থেকে বেশি কিছু নেই। চেয়ার টেবিল ছাড়া আছে একটা আলমারি, একটা দেরাজ, একটা বিছানা, আর লম্বায় প্রায় 5 ফুট, চওড়ায় 2 ফুট পুরনো স্টিলের একটা বাক্স। বিয়ের আগে সুপর্ণার বাবার কলকাতায় একটা শাড়ির দোকান ছিল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে দোকানটা বেচে তিনি বিধবা বোনের কাছে চলে যান। সেই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাগাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে। সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না। মোট কথা সেগুলো স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সের ভেতরে, আর তার চাবি সুপর্ণা চোখের ধনের মতো আগলে রাখে, কখনো কাটছাড়া করে না। এই বছরে বাক্সের ভেতরে চোখ দেওয়ার সুযোগ আমার হয়েছে প্রায় 12-10। যাই হোক, এছাড়া ঘরে আর আসবাব নেই বললেই চলে। কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম। অস্বস্তিটা কমলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আড়মোড়া ভাঙলাম। ছাদে গেলে হয়। ঘরের ভেতরটা কেমন যেন গুমোট হয়ে আছে। জানালাগুলো খুলে দেওয়া যায়, কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায়। মনে হয় এই বুঝি কেউ এসে দাঁড়াবে। সত্যি বলতে কি, এই ভূতের ভয়টা আমার এখনো এই বয়সে পৌঁছেও যায়নি। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। আকাশে একদম বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে। হালকা মায়াবী আলোয় ঢেকে গেছে চারপাশটা। ফিনফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে সরসর করে একটা আওয়াজ হচ্ছে। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। টেপ রেকর্ডারটা পাঁচিলের উপর রেখে আস্তে করে চালিয়ে দিলাম। মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে। এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন।
গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয়। কারোর সামনে গাইবার সাহস হয় না। এখানে অবশ্য কেউ নেই। চারপাশের বাড়িগুলো গায়ে অন্ধকার জড়িয়ে ঘুমাচ্ছে। হঠাৎ মনে হলো একটা কাজ করলে কেমন হয়। টেপ রেকর্ডার যখন সঙ্গে এনেইছি, তখন কবিতা রেকর্ড করলে কেমন হয়। তার তো আর বেসুরো হওয়ার জো নেই। খাসা আইডিয়া। একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিংয়ের বোতামটা টিপে দিলাম। আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল। সেটাও বোধহয় রেকর্ড হয়ে গেল। যাই হোক, ক্যাসেটটা রিওয়াইন্ড করে চালিয়ে দিলাম। আমার দুর্ভাগ্য, টেপ থেকে কবিতা দূরে থাক, শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম। কালই সার্ভিস সেন্টারে যেতে হবে। নামি কোম্পানির জিনিস হলেও বেশি দিন চলে না। মনটা খিচড়ে গেল। আবার নিচে নেমে যাব কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে দুমদুম করে কেমন যেন আওয়াজ আসছে। কেউ যেন খালি ছাদের উপর লোহার হাতুড়ি পিটছে। আওয়াজটা সন্দেহজনক। কয়েকদিন হলো এ পাড়ায় চোরের উপদ্রব শুরু হয়েছে। জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে। আওয়াজটা পাশের বাড়ির ছাদ থেকে আসছে তাতে সন্দেহ নেই, কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোতে দেখতে পাচ্ছি। কই, কেউ তো কোথাও নেই। অন্তত এমন বিকট আওয়াজ করার মতো তো কেউ নেই। মনে হলো একবার গিয়েই দেখা যাক। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয়। একটা বড় লাফ দিয়ে সেটাকে অনায়াসে অতিক্রম করা যায়। অতএব পাশের বাড়ির ছাদে লাফ দেওয়ারই সিদ্ধান্ত নিলাম। ব্যাপারটা বোধহয় ঠিক হচ্ছে না। রাত বিরেতে নানান রকম শব্দ হতেই পারে। তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে। ভেবে দেখলাম নিচে গিয়েও আমার কিছু লাভ হবে না, ঘুম তো আসবে না। তার থেকে অ্যাডভেঞ্চারই ভালো। রীতিমতো অভিজ্ঞ চোরের মতো এক লাফে এ বাড়ি থেকে ওই বাড়ির ছাদে এসে পৌঁছলাম। ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোণায় কি যেন একটা সাদা মতো জিনিস পড়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই হঠাৎ সেটা ফুঁস করে উঠল। একটা মোটা বেড়াল আরাম করে ছাদে শুয়ে ঘুমোচ্ছিল। আমাকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে তো মনে হয় না। কিন্তু সেই দুমদুম আওয়াজটা আসছিল কোথা থেকে? এখনই বা আসছে না কেন? ছাদের লাগোয়া একটা ঘর আছে। দোতলা থেকে উঠেই সিঁড়ির ডান দিকে পড়ে। যতদূর জানি সেখানে কেউ থাকে না। আগে একটা বুড়ো ভাড়াটে থাকতো। গত মাসে তিনি রক্ত বমি করে মারা যাবার পর থেকে ঘরটা ফাঁকাই পড়ে আছে। ওখান থেকেই কি আসছিল আওয়াজটা? ঘরের জানালা খোলা ছিল, সেদিকে এগিয়ে গেলাম। ভেতরটা কুপকুপে অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। জানালার কাছে মুখটা নিয়ে এলাম। ভালো করে কান পেতে শুনতে পেলাম ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন দাঁত দিয়ে কোনো শক্ত খাবার চেবানোর মতো আওয়াজ মনে হলো। তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা ছিল না। শব্দটা বোঝার উপায় নেই, কিন্তু এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারোর ঘুম ভাঙার নাম নেই। কি ঘুম রে বাবা! জানলার কাছ থেকে সরে এলাম। কটা বাজে জানি না, 3:30 তো নিশ্চয়ই বেজেছে। ভাবলাম এবার ঘরে ফিরে যাই। আর ব্যাপারটা মাথায় আসতেই আমার হাসি পেল। এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানালার ভেতরে উঁকি দিচ্ছি দেখতে পেলে নিশ্চয়ই চোর ভাববে। নিজের পাগলামিতে নিজেই অবাক হয়ে যাচ্ছি। কদিন থেকে মনে হচ্ছে আমার নার্ভগুলো হঠাৎ যেন একটু বেশি সজাগ হয়ে পড়েছে। সেজন্যই বোধহয় রাতে ঘুম হয় না। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে কালই। আমার যে চিকেন পক্স হয়েছে সেটা এখনো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তবুও রাস্তায় বেরোতে আমার ইচ্ছে করে না। ফোন করে বাড়িতে ডেকে নেওয়াই ভালো। এরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উঁকি দিয়ে আর কতদিন চলবে? দেখতে দেখতে একেবারে চোরই না হয়ে যাই। জানলা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে যাচ্ছে এমন সময় ভেতর থেকে ঘুম জড়ানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল। কে?
কে ওখানে? এই সেরেছে, ঘরে বোধহয় লোক ছিল। আমার হাত লেগে জানালায় যেই একটু শব্দ হয়েছে আর তাতেই জেগে উঠেছে লোকটা। গলা শুনে অবশ্য চেনা কেউ বলে মনে হয় না। এই রে, এখন কি করা যায়? ধরতে পারলে তো নিশ্চয়ই চোর ভাববে, দৌড়ে পালানোরও উপায় নেই। অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে এলে ছাদেই কোথাও নিজেকে আড়াল করা ছাড়া আর উপায় তো দেখছি না। কোথায় লুকোই? সেরকম কোনো জায়গাও তো নেই। হঠাৎ করে মনে পড়ল ছাদের ঘরটার পেছনের দিকে একটা ছোট খুপড়ি আছে, দেখেছিলাম। একটা মানুষ ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। দিনের বেলা হলে সেখানে লুকানোর কথা ভাবতেও পারতাম না, কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের এদিকে নেই। তাই খুপড়িটার ভেতরের দিকে ঢুকে দাঁড়ালে লোকটা খেয়াল না করার একটা আশা আছে। দরজায় শব্দ শুনেই বুঝেছি লোকটা ছিটকিনি খুলছে। ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। লোকটা আমাকে দেখতে পেলে কেলেঙ্কারি হবে। শুধু আজকের নয়, এ পাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায় আমার ঘাড়ে এসে পড়বে। নাকে একটা বিশ্রী গন্ধ এলো, খুব ক্ষীণ, কিন্তু যেন কেমন চেনা চেনা লাগলো গন্ধটা। এদিকে লোকটা ছাদের চারপাশ ঘুরে দেখছে। সিমেন্টের মেঝের ওপর খসখস করে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এবার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে, মানে সে এদিকেই আসছে। নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। আর একটু ভেতরে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জায়গা নেই। খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি বেরিয়ে আছে। লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। তখন আমার দুটো হাঁটু কাঁপছে। কোনো রকমে পেছনের দেওয়ালে সেঁটে দাঁড়িয়ে আছি। আমার দিকে পেছন করে আছে লোকটা। সে কিন্তু এখনো দেখতে পায়নি আমাকে। ভাগ্যিস হাতে টর্চ নেই। তারপর এক সময় হঠাৎ লোকটা পেছন ঘুরে আমার দিকে ঘুরে থমকে দাঁড়ালো, আর আমিও সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ সব চুপচাপ। আমি এক চোখ খুলে দেখি লোকটা বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। না, পাড়াটা চোরের আখড়া হয়ে গেছে। একটা ব্যবস্থা করতেই হবে। কাল সকালেই গিয়ে একবার সোসাইটিতে একটা কমপ্লেন করতে হবে। তার মানে সে আমাকে দেখতে পায়নি। এই অন্ধকারের চাদরটাই আমাকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে কোনো রকম। বিড়বিড় করতে করতে লোকটা ফিরে গেল। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। হুহ, এমন বদনামের ভয় জীবনে পাইনি। খুব শিক্ষা হয়েছে। এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও বাইরে বেরোবো না। পা টিপে টিপে খুপড়ি থেকে বেরিয়ে এলাম। টেনশনটা কেটে যেতে খেয়াল করলাম গন্ধটা আগের থেকে বেড়েছে। কোথাও ইঁদুর টিঁদুর মরল নাকি? আমি আবার কার্নিশ ডিঙিয়ে এদিকের ছাদে চলে এলাম। এতক্ষণে নিশ্চিন্ত। নিজের ছাদ, যত খুশি ঘুরি না কেন কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু আমার আর বেশিক্ষণ উপরে থাকতে ইচ্ছে করল না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখনই সেটার উৎস খুঁজে বের না করতে পারলে ঘুম কেন, কাল সারাদিন বাড়িতেই টিকতে পারবো না। ঘরে এসে চারপাশটা খুঁজে দেখলাম, না, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তেই আমার গলার কাছটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। পাশের ঘরের জানালার একটা পাল্লা খুলে রেখেছিলাম, এখন সেটা বন্ধ। শুধু বন্ধই নয়, রীতিমতো ছিটকিনি দিয়ে ভেতর থেকে বন্ধ করা। কে বন্ধ করলো? ঘরে তো কেউ ছিল না। বাইরে থেকে কারোর ঢোকাও সম্ভব নয়, একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢুকে থাকে। কিন্তু তাই বা কি করে? ব্যাপারটা মনে হতেই আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি পাশের বাড়ির ছাদে ছিলাম। সেই সময় কেউ আমার ঘরে ঢুকেছে, এবং যদি ঢুকে থাকে তাহলে সে এখনো বেরিয়েছে কিনা আমি জানি না। যদি চোর হয় তাহলে ভয়ের কিছু নেই, কারণ আমার ঘরে মহামূল্যবান কিছুই নেই, ওই বাক্সের ভেতরে গয়নাগুলো ছাড়া। কিন্তু তার চাবিও তো আমার কাছে নেই, সুপর্ণার ব্যাগে থাকে সেটা। আমি লাইট জ্বাললাম না,
চোর অস্ত্রধারী কিনা তা জানি না, অতএব সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই। আগের মতোই বিছানার উপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম। হঠাৎ একটা চেনা গলা শুনে আমি চমকে উঠলাম। সুপর্ণা! এত রাতে সে পাশের ঘরে কি করছে? তার তো এখানে থাকার কথা নয়। তাছাড়া সে যদি এখানে আসে আমাকে জানাবে না কেন? মাঝ রাতে ছাদ ডিঙিয়ে ধুর, আমার মনের ভুল হচ্ছে। কিন্তু একটু পরেই বুঝলাম আমার মনের ভুল নয়। সে ধীরে ধীরে ঘরে এসে ঢুকল। একটা কালো শাড়িতে গোটা শরীর ঢাকা, আঁচলটা মাথার পেছন দিয়ে ঘোরানো, যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায়। আমি চুপ করে মরার মতো পড়ে রইলাম, উঠলাম না। দেখি সুপর্ণা কি করে। কেমন যেন খটকা লাগছে আমার। কি একটা ব্যাপার যেন আমি ভুলে যাচ্ছি। সব কিছুই আমার জানা, অথচ অথচ কিছুতেই মনে পড়ছে না। সুপর্ণা কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না। সে তার হাত ব্যাগ থেকে বাক্সের চাবি বের করছে। আমার এই অবস্থাতেও হাসি পেল। হে ভগবান! নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে, হ্যাঁ? কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় ৮ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। মনে পড়েছে, খুব অস্পষ্ট, চেরা চেরা ছবির মতো কয়েকটা দৃশ্য। না, দৃশ্য নয়, অনুভূতি। দৃশ্যগুলো সব আমার কল্পনা। আমি টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম। এক পা করে হেঁটে চলে এলাম পাশের ঘরে। সুপর্ণা এখনো বাক্স খোলায় মশগুল। একটু আগে ছাদে যে কবিতা রেকর্ড করেছিলাম সেই ক্যাসেটটা ঢুকিয়ে প্লে বাটনটা টিপে দিলাম। আবার আগের মতোই শোঁ শোঁ শব্দ। কিচ্ছু রেকর্ড হয়নি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি অপেক্ষা করে আছি শেষটার জন্য। শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডারটার ভেতর থেকে বেরিয়ে এলো সেই কুকুরের ডাকটা। তার মানে সবই রেকর্ড হয়েছে, হয়নি শুধু আমার গলাটা। কেন? আমি আর অবাক হলাম না। চলে এলাম পাশের ঘরে। এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা। আমার অনিদ্রা, আমার নার্ভগুলোর অতি সক্রিয়তা, আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা, আমার গলার রেকর্ড না হওয়া, সব প্রশ্নের উত্তর ওই বাক্সটার ভেতরে। শাড়ি নয়, গয়না নয়, ওর ভেতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুঁকড়ে শুয়ে আছে একটা লাশ। আমার লাশ, 3 দিনের বাসি মরা, পাথরের মতো শক্ত হয়ে আছে। স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে। সে গন্ধ অবশ্য অন্য কারোর পাওয়ার কথা নয়, অন্তত 2-1 দিনের মধ্যে তো নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুলছে সুপর্ণা। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম। কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পেছনে তুলল সে। আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টিতে দেখতে লাগলাম। ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো। আমার বরফ হয়ে যাওয়া মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত এক আঁধার এসে গ্রাস করছে আমাকে, নিয়ে চলে যাচ্ছে অন্তহীন সময়ে।